পয়লা জুলাই 2016 রাত 9:20 ঢাকার গুলশানে অবস্থিত হোলি আর্টিজান বেকারিতে প্রবেশ করে 5 সশস্ত্র জঙ্গি। এরপরেই তারা আচমকা এলো পাথারি গুলি চালিয়ে ক্রুড বোমা মেরে আতঙ্কজনক পরিস্থিতি তৈরি করে। হত্যা করা হয় বেশ কয়েকজনকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে নামে পুলিশ, র্যাব। পরে অপারেশন শুরু করে সেনা। জীবিত উদ্ধার করা হয় 13 জনকে, আর সন্ত্রাসবাদীদের হামলায় মারা যান 26 জন, যার মধ্যে 9 জন ইটালির নাগরিক, 7 জন জাপানের, 7 জন বাংলাদেশি এবং 1 জন ভারতীয়। সেনার সাঁড়াশি আক্রমণে মারা যায় 5 জন সন্ত্রাসবাদী। পরে পুলিশি ধরপাকড়ে ওই ঘটনায় জড়িত বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়। বাংলাদেশের এই ঘটনা গোটা দুনিয়ার নজর কেড়েছিল। 17 জন বিদেশি নাগরিকের মৃত্যু হয় এই ঘটনায়। এই ঘটনার দায় স্বীকার করেছিল ISIL বা ইসলামিক স্টেট অফ ইরাক অ্যান্ড দ্য লেভান্ট। হোলি আর্টিজানের ঘটনায় 9 দশকের শেষ দিক থেকেই বাংলাদেশে ইসলামিক কট্টরবাদ জাঁকিয়ে বসতে শুরু করে। বেশ কয়েকটি ইসলামিক জঙ্গি সংগঠন আগে থেকেই গোপনে কাজকর্ম শুরু করলেও লাগাতার হামলা, হত্যার প্রকাশ্য কর্মসূচি শুরু করে 2001 সাল থেকে। এই সময় প্রধানত 4টি জঙ্গি সংগঠনের কার্যকলাপ নজরে আসে: হুজিবি, JMB, আনসারুল্লাহ বাংলা টিম এবং আইসিস ও আল কায়দা। পরিসংখ্যান বলছে 2000 সালের পর থেকে বাংলাদেশে ভয়ঙ্কর জঙ্গি হামলার বাড়বাড়ন্ত হলেও 2016 সালে হোলি আর্টিজান ঘটনার পর শক্ত হাতে সন্ত্রাস দমনের পদক্ষেপ করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি জানিয়েছিলেন সন্ত্রাস দমনে জিরো টলারেন্স নীতি নেওয়া হয়েছে। আর এই জঙ্গি সন্ত্রাসবাদ যে নামে যেভাবে আসুক না কেন, তাদেরকে আমাদের দমন করতেই হবে এবং সেটা আমরা করব। আমাদের যে ঘোষণা জিরো টলারেন্স টু টেররিজম, এটা বাস্তবায়ন করতে হবে। যে কোনো ধরনের জঙ্গিবাদ, সন্ত্রাসী কর্মকাণ্ড আমরা বাংলার মাটিতে হতে দেব না। মানুষের শান্তি, নিরাপত্তা আমরা নিশ্চিত করব। কথা রেখেছিলেন প্রধানমন্ত্রী। কট্টর মৌলবাদ, জঙ্গি, সন্ত্রাসবাদীদের কোমর ভাঙতে পুলিশ, র্যাব, সেনা, DGFI, NSI সহ কাউন্টার টেরোরিজম ইউনিটকে এক ছাতার তলায় এনে কাজ করার নির্দেশ দেন তিনি। ফলও মেলে হাতে নাতে। 2024 সাল পর্যন্ত দেশের মধ্যে জঙ্গি সংগঠনগুলি মাথা তুলে দাঁড়াতে পারেনি, যদিও দেশি জঙ্গিদের একটা অংশ বিদেশের মাটিতে বসে জঙ্গি কার্যকলাপ গোপনে চালিয়ে গিয়েছে। আগাছার শিকড় যেখানে। 5ই আগস্টের পর দেখা গিয়েছে শেখ হাসিনার আমলে গ্রেফতার হওয়া কুখ্যাত জঙ্গিরা একের পর এক জামিনে ছাড়া পেয়েছে। উন্মত্ত জনতা সামাজিক মাধ্যমে প্রচার প্রসার করতে থাকে। এরাই দেশের আসল মেধাবী ও দেশপ্রেমী। ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার তাদের কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার সুপরিবেশ ফিরিয়ে দেন। জঙ্গি কার্যকলাপ রোধে হাসিনা লাগাতার যে বন্দোবস্ত করেছিলেন, তার টিকা দেওয়ার ব্যবস্থা করেছিলেন। সেই চিকিৎসা কেন্দ্র লাটে তুলে মিউজিয়াম বানানোর প্রয়াস চলতে থাকে। এতে ইউনূস বাহিনী বা কুখ্যাত জঙ্গি সংগঠনগুলির একটি চুলও খসে না। ভুগতে হয় দেশবাসীদের, দেশের দক্ষ শ্রমিকদের। ঘটনাটি তাহলে আরো সহজ করে বলা যাক। শ্রমিক যখন জঙ্গি। পয়লা জুলাই 2025 নাটোরের কাঁচাগোল্লা তথা ঢাকার DMP কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেই ফেললেন, 2016 সালে হোলি আর্টিজানের ঘটনা কোনো জঙ্গি হামলার ঘটনা ছিল না। তার দাবি, আওয়ামী লীগের সময় জঙ্গি নাটক সাজিয়ে ছেলেপিলেদের মারছে।
তিনি আওয়ামী লীগের কর্মকাণ্ডকে ধুলোয় মেশাতে গিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যের গোয়েন্দা রিপোর্টগুলিকেও পদ্মার জলে ডুবিয়ে দিলেন। মেধাবী দেশপ্রেমিক ডিএমপি কমিশনার একবারও ভেবে দেখলেন না এর পরিণাম ঠিক কি হতে পারে। প্রবাসে থাকা বাংলাদেশি শ্রমিকদের উপর, নাগরিকদের উপর কি চলতে পারে। অতি সম্প্রতি মালয়েশিয়া সরকার আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে মালয়েশিয়া পুলিশ ৩৬ জন বাংলাদেশকে গ্রেফতার করে। গ্রেফতার হওয়া ৩৬ জনের মধ্যে ৫ জন বাংলাদেশের জঙ্গি সংগঠনের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত। ১৬ জনকে মালয়েশিয়ার জেলে পাঠানো হয়েছে। বাকি ১৫ জনের মধ্যে ৪ জনকে দেশে ফেরত পাঠানো হয়েছে। মালয়েশিয়ার পুলিশ যখন তথ্য প্রমাণ দিয়ে তাদের বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে, তখন দেশের স্বরাষ্ট্র উপদেষ্টা একটি শিশুসুলভ মন্তব্য করে বসলেন। বলা ভালো, মালয়েশিয়া সরকারের পদক্ষেপকেই চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এই প্রসঙ্গে বললেন, বাংলাদেশে কোনো জঙ্গি যোগ নেই। বাংলাদেশের জঙ্গিবাদের যে অবস্থান এখন কি মনে হচ্ছে? বাংলাদেশের জঙ্গিবাদের কোনো অবস্থান নাই, এখানে কোনো ধরনের জঙ্গিবাদ নাই। আপনাদের সহযোগিতায় কিন্তু এখানে জঙ্গিবাদ নির্মূল করে দেওয়া হয়েছে। এটা ক্ষেত্রে আপনাদের ক্রেডিট সবচেয়ে বেশি। আপনারা সবাই মানে কোনো ধরনের, আপনারা এই যে গত 10 মাসে কোনো একটা ইনফরমেশন দিতে পারছেন জঙ্গিবাদের, যেহেতু নাই, আগে ছিল আপনারা দিতেন, এখন নাই আপনারা দেন। কিন্তু শেখ হাসিনার আমলে ঠিক কি হয়েছিল? ২০১৬ সালে জঙ্গি কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ২৭ বাংলাদেশিকে গ্রেফতার করেছিল সিঙ্গাপুর পুলিশ। তাদের গ্রেফতার করে বাংলাদেশে পাঠানো হয়। শেখ হাসিনা সরকারের তরফে আন্তর্জাতিক শ্রম বাজারে বাংলাদেশি শ্রমিকদের মান অক্ষুণ্ণ রাখতে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হয়। আর সেই পদক্ষেপের জেরেই এশিয়া, মধ্যপ্রাচ্য, পশ্চিমী দুনিয়ায় বাংলাদেশি শ্রমিকরা একটা বাজার তৈরি করেছিল। উল্টো দিকে ইউনূস সরকারের আমলে নতুন পাসপোর্ট দেওয়ার আগে পুলিশ ভেরিফিকেশনটাই তুলে দেওয়া হলো। অর্থাৎ বাংলাদেশি খুনি, জঙ্গি, সন্ত্রাসবাদী, ডাকাত, বাটপারেরা যাতে গোটা দুনিয়ায় সহজে ছড়িয়ে পড়তে পারে তার ব্যবস্থা করলো। তাই বিদেশিরাও বাংলাদেশিদের ভিসা দিতে চাইছে না। বিশ্বের মাঝে জঙ্গি কর্মকাণ্ড। পাঙ্গাস মাছের ঝোল খেয়ে দুনিয়ায় খিলাফত প্রতিষ্ঠা বা ইসলামিক স্টেট প্রতিষ্ঠার স্বপ্ন দেখছে একটা অংশের মানুষ। আর দেশে নিয়ন্ত্রণহীন গজিয়ে ওঠা ছত্রাকের মতো মাদ্রাসাগুলি লাগাতার গরিব অনাথ শিশুদের মগজ ধোলাই করছে। শুধু দেশই নয়, আন্তর্জাতিক বাজারে পড়তে গিয়ে, কাজ করতে গিয়ে জঙ্গি সংগঠনগুলির কার্যকলাপে জড়িয়ে পড়ছে শিক্ষিত যুবকরাও। আন্তর্জাতিক জঙ্গি সংগঠনগুলিকে অর্থ সাহায্য করছে, কোথাও বা কাজে গিয়ে সন্ত্রাসবাদী প্রশিক্ষণ নিচ্ছে। আসুন এক ঝলকে দেখা যাক দুনিয়ায় এমন কর্মকাণ্ড করতে গিয়ে কোন কোন দেশে ধরা পড়েছে বাংলাদেশিরা। মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়া, ভারত। ঘটনা: বিভিন্ন সময়ে ভারতীয় নিরাপত্তা বাহিনী বাংলাদেশি নাগরিকদের আল কায়দা, জামাতুল মুজাহিদিন বাংলাদেশ, হুজি ও আনসারুল্লাহ বাংলা টিমের সঙ্গে যোগাযোগের অভিযোগে গ্রেফতার করেছে। উল্লেখযোগ্য ঘটনা: পশ্চিমবঙ্গে বর্ধমান বিস্ফোরণ, এতে বাংলাদেশের জামাতুল মুজাহিদিন বাংলাদেশ গোষ্ঠী সক্রিয় ছিল। আসাম, ত্রিপুরা, কেরালাতেও সন্দেহভাজন বাংলাদেশিদের ধরা হয়। পাকিস্তান: ৯-এর দশকে কিছু বাংলাদেশি ছাত্র বা ভিসাধারী ব্যক্তির পাকিস্তানে জঙ্গি প্রশিক্ষণ ক্যাম্পে থাকার প্রমাণ মিলেছে। তাদের যোগ ছিল হুজি বাংলাদেশ গোষ্ঠীর সঙ্গে। আফগানিস্তান: ৯০-এর দশকে ও ২০০১-এর আগে পর্যন্ত বহু বাংলাদেশি আফগানিস্তানে গিয়ে তালিবান বা আল কায়দার শিবিরে প্রশিক্ষণ নেয় বলে অভিযোগ। এরা অনেক পরে দেশে ফিরে হুজি বাংলাদেশ গঠন করে। মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় দেশ, সৌদি আরব:
বাংলাদেশি শ্রমিকদের একটা অংশ জঙ্গি অর্থায়ন বা অনলাইন উগ্রবাদ ছড়ানোর জন্য গ্রেপ্তার হয়েছে সৌদি আরবে। বেশ কিছু প্রবাসী কর্মীকে সন্দেহভাজন হিসেবে পর্যবেক্ষণেও রেখেছে সৌদি সরকার। সংযুক্ত আরব আমিরশাহে সন্দেহভাজন বাংলাদেশিদের মধ্যে কয়েকজনকে আইএস সংশ্লিষ্ট পোস্ট, অর্থ পাঠানো বা গোপন বৈঠকে অংশ নেওয়ার দায়ে ফেরত পাঠানো হয়েছে ইউএই থেকে। পূর্ব এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়া, মালয়েশিয়া বহু বাংলাদেশি শিক্ষার্থী বা শ্রমিক জঙ্গি অর্থায়ন বা প্রচারমূলক কাজের জন্য গ্রেফতার হয়েছেন। 2016 ও 2019 সালে বাংলাদেশি নাগরিকদের আইএস যোগ থাকায় গ্রেফতার করা হয়ে দেশে পাঠানো হয় মালয়েশিয়া থেকে। থাইল্যান্ড কিছু বাংলাদেশি নাগরিককে ভুয়ো পরিচয়ে থাইল্যান্ডে প্রবেশ করে জঙ্গি সংগঠনের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগে গ্রেফতার করা হয়। পশ্চিমী দুনিয়া, ইউকে বহু বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিকরা জঙ্গি কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগে ধরা পড়েছিল। উদাহরণস্বরূপ আনজেম চৌধুরী, জুনায়েদ হাসানের নাম উল্লেখযোগ্য। এছাড়া কিছু বাংলাদেশি নাগরিক আইএসএ যোগ দেওয়ার উদ্দেশ্যে সিরিয়া গমন করতে গিয়েও ধরা পড়েন। যুক্তরাষ্ট্র বাংলাদেশের কিছু অভিবাসী ও নাগরিক জঙ্গি সহানুভূতিশীল হিসেবে এফবিআই এর নজরদারিতে ছিল। 2011 সালে এক বাংলাদেশি যুবককে নিউ ইয়র্ক ফেডারেল রিজার্ভ ভবনে বোমা মারার চেষ্টায় গ্রেফতার করা হয়। ইউরোপ, ইটালি, গ্রিস, জার্মানি অভিবাসী রুটে যাওয়া বাংলাদেশিদের মধ্যে থেকে কয়েকজনকে সন্ত্রাসবাদী চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে পর্যবেক্ষণে রাখা হয়। ফেরত পাঠানো হয় কয়েকজনকে। কিন্তু তুলনামূলকভাবে আমাদের মধ্যে অপরাধ প্রবণতা বেশি। এটা আমরা যদি অস্বীকার করি তাতে কোনো লাভ নেই, কারণ ওই পক্ষ যেখানে তারা যাচ্ছে তারা জানে যে আমাদের মধ্যে অপরাধ প্রবণতা আমাদের এক্সপেক্টেশনের মধ্যে অনেক বেশি। যে পরিমাণ ছোটখাটো বিষয়ে খুন খারাপি, মারামারি, ছুরি মারামারি হয়, এটা পৃথিবীর অন্য কোনো কমিউনিটির মধ্যে এটা হয়, মানে ওইসব দেশে যারা কাজ করে। Goa's transformation is more than just development. It's about progress and a brighter future for all. Bridges that unite aspirations, highways that bring communities closer, world-class airports welcoming opportunities. From modern infrastructure to seamless connectivity, Goa is on the fast track to growth. Under the decisive leadership of Prime Minister Narendra Modi and Chief Minister Dr. Pramod Sawant, the double-engine Sarkar is driving Goa towards Vikasit Bharat 2047, a future of prosperity, innovation and limitless possibilities.